আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা হাজব্যান্ডের সাথে একটু বের হয়ে পড়লাম ওনার অফিসিয়াল কিছু কাজে। তো বাইরে বের হয়ে দুইজনে আবার রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করেছি, পাশাপাশি গল্পও করছিলাম। আর যেহেতু একদম উনি হাতে খুবই কম সময় নিয়ে এসেছে, চেষ্টা করছি যে আমরা যেন সুন্দর কিছু সময় কাটাতে পারি সব সময় একসাথে। তো সকালবেলা তো বের হয়ে গিয়েছি, চা খাওয়া হয়নি। তো আমি আবার বলছিলাম যে আমার একটু খারাপ লাগছে, আমি একটু চা খাবো। তো উনি বাইরের খাবার না একদমই অ্যাভয়েড করতে চায়। তারপরও যে আমি এরকম মর্জি করি বাইরে আসলে, তো আমাকে না করে না, বলে কি যে তুমি তোমার ঘরের মধ্যে যেভাবে করে খাও পরিষ্কার করে, বাইরে কি এভাবে পাবে? তো এখন চায়ের নেশা উঠলে তো বুঝেনি কেমন লাগে। তো বলছিলাম যে এখানে চাটা ভালো লাগছে দেখতে, একদম দুধের উপর মলাই পড়ে, তো চাটা খেয়ে নিই। চায়ের টেস্টের কথা যদি বলি তাহলে মনে হচ্ছিল যে ঘরে তৈরি চাই খাচ্ছি, গরুর দুধের চা খুবই ভালো লাগছিল। আর এই প্লেসটিতে দেখলাম এখন সব খাবারের রকমারি আইটেম পাওয়া যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার সময় আমি একদিন এসেছি এদিকে বাজার সদাই করতে, তো তখন দেখলাম মুরগির চাপ থেকে শুরু করে পিঠা থেকে শুরু করে এমন কোনো খাবার নেই যে এই সাইডটাতে নেই। তো সেটা দেখেও ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে উনি আবার একটা ডাব কিনে খেলো। আমি এদিকে দেশি কিছু ফল দেখছিলাম ওনার জন্য। উনি দেশি ফল নিলে ঘরের মধ্যে একটু খাবে, বাকি বাইরের যে ফল টলগুলো আছে সেগুলো উনি তেমন একটা পছন্দ করে না। তো আমার ভিডিওটি আমি আবার অন করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যার সময় একটু দুই মেয়েকে নিয়ে বের হয়েছিলাম বাইরে খাওয়া দাওয়া করার জন্য। ওরা বলছিল একটু রসমলাই পরোটা দিয়ে, গরম গরম পরোটা দিয়ে খাবে। রসমলাইয়ের সাথে গরম গরম পরোটা কার খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর এই খাবারটা দেখলে ছোট সময়ের কথা মনে হয়ে যায়। আব্বু যখন বাজারে আসতো প্রায়ই মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে আসতো। উনি আমাদেরকে নিয়ে এসে হোটেলে বসিয়ে দিত, আর আমরা এদিকে নাস্তা করতাম, উনি গিয়ে বাজার করে নিয়ে আসতো। তো এইসব স্মৃতি মনে হলে না খুবই ভালো লাগে। আর ছোট সময়টা কত সুন্দর কাটিয়েছি, মা বাবা কত সুন্দর সময় দিয়েছে আমাদেরকে, আসলে সত্যি অনেক ভালো লাগা কাজ করে সব স্মৃতিগুলো মনে হলে। তো মেয়েরা বলছিল যে একটু ফুচকা খাবে, ওদেরকে আবার ফুচকা কিনে দিয়েছি, এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়েছে। তো রাব্বুর জন্য একটু আলুর চপ, গরম গরম পরোটা, রসমলাই, ছানা নিয়ে এসেছি। তো উনি তো বাইরের পরোটা আলুর চপ কোনোটাই খায়নি, রসমলাই আর ছানাটা খেয়েছে। এমনিতে মিষ্টি খাবার অনেক পছন্দ করে। আর আমরা যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি সেই কারণে আর আমরা রাতে খাবার খাবো না। তো রাব্বুর জন্য এখানে একটু তরকারি বসিয়ে দিয়েছি, একটু পালং শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর একটু আইড় মাছ বের করেছি। তো আমি যখন ভিডিওটি করেছি তখন কিন্তু মোটামুটি শীত ছিল। এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা। তো পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। ভিডিওগুলো যেহেতু একটু কষ্ট করে করি, চাই না যে ভিডিওগুলো কেটে দিতে। পালং শাকটা তো এদিকে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, আর পালং শাকে শুধু হালকা একটু হলুদ আর লবণ দিলেই চলে। তো আমি না ভুলে একটু মরিচের গুঁড়ো দিয়ে ফেলেছি, এটা আসলে না দিলেও চলতো। পালং শাকটা আমি একটু ঝোল ঝোল করব। আমার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কীভাবে খাবে, তো বলছিল যে একটু ঝোলঝোলি রাখতে। এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি ভাজিও করেন দেখবেন যে খেতে অনেক ভালো লাগে। আর আমি যে আইড় মাছটা বের করেছিলাম সেটার বরফটা না কেটে উঠছে না, এমনিতে রাতও হয়ে গিয়েছে। তো চিন্তা করছি হালকাভাবে আর ভেজে নিব না, এখানে পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি যতটুকু হালকা হালকা ভাজা ভাজা হয়। তো আইড় মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে আইড় মাছের হালকা পাতলা একটা ঝোল করব। আমার সাহেব আবার উনি ঝোল তরকারি ছাড়া বেশি একটা পছন্দ করে না, ঝাঁকানাকা রান্নাবান্না বেশি পছন্দ না ওনার। হলো দেশি খাবার, ঝোল ঝোল থাকবে, তরকারির কালার একদম সবুজ থাকবে, এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে আর কি। তো এই তো এইখানে এখন মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর হালকা করে ঝোল দিয়ে দিব। আইড় মাছ রান্না করলে সবসময় অল্প পরিমাণে একটু আদা রসুন দেওয়ার চেষ্টা করবেন। আমার মাছটা যেহেতু একদম টাটকা সেই কারণে আর আদা রসুন দিইনি, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে, কোনো গন্ধ লাগেনি। আইড় মাছ, বড় রুই মাছ এগুলোতে হালকা আদা রসুন যায় আর কি। আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটি পরের দিন সকাল থেকে অন করেছি।
শত ব্যস্ততার মাঝেও কিন্তু চেষ্টা করি কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রাখার জন্য, পরবর্তীতে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি কেন জানি মেহমান আসলে আমার হাতে ভিডিও, রান্না বান্না যতই করি না কেন ভিডিওটা আমি ওইভাবে ফুটিয়ে তুলতে পারি না। মানে একটা মাথার উপর টেনশন থাকে, আর হেল্পিং হ্যান্ড যেহেতু নেই, একা হাতেই সব কিছু করতে হয়। দেখা গিয়েছে এগুলো মাথার উপর একটা প্রেশারও থাকে। আর মেয়েরা যেহেতু আছে, মেয়েরা তো অল্প অল্প সাহায্য করে, তারপর ওদের স্কুল আছে, লেখাপড়া, প্রাইভেট, এসব কিছু মিলিয়ে কিন্তু আমাকে ওইভাবে সময় দিতে পারে না। তো সকালে উঠে এখানে একটু ভাজি করে নিচ্ছি, সাদা ভাজি। ফুলকপি, গাজর, আলু আর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একদম সাদা সাদা করে ভাজিটা করেছি। ভাজিটার ফোড়নে তেজপাতা আর 2টা এলাচি দিয়েছি। এভাবে রুটির সাথে ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগে। আর দুপুরে যেহেতু বাসায় মেহমান আছে, তো সেই কারণে সকালবেলা সবার নাস্তা কমপ্লিট করিয়ে এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে একটু মহিষের মাংস নিয়ে এসেছি, তো মহিষের মাংসটা গরুর মাংসের মতোই সেম এখানে রান্না করব। মহিষের মাংসটা একটু মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আর আমার কাছে কেন জানি মনে হয় যে মাংস একদম টাটকা নিয়ে এসে মাখিয়ে রান্না করলে সেই মাংসের টেস্টটা খুব ভালো আসে। মাংসের মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ একসাথে দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো মাংসের মধ্যে আবার পেঁয়াজ দেওয়া হয়নি, এদিকে কিছু পেঁয়াজ কেটে দিচ্ছি উপর থেকে। এখন অনেক সময় হয় কি, আম্মুর কাছ থেকে এই রান্নার বুদ্ধিটা শিখেছি। আম্মু আগে কি করতো, যখন বেশি তাড়াহুড়া থাকতো, একদিকে মাংসের মধ্যে সব মশলা দিয়ে বসিয়ে দিত, আর একদিক থেকে পেঁয়াজ যা যা লাগে সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিত। তো রান্না কিন্তু এদিকে হয়েও যেত, আর বুদ্ধিটাও মোটামুটি খাটিয়ে তাড়াতাড়ি করে ফেলে যেত আর কি রান্নাটা। তো এদিকে মটরশুঁটি দিয়ে একটু পোলাও রান্না করব। মটরশুঁটি দিয়ে পোলাও আমার খুবই ভালো লাগে, আর সাথে গরুর মাংস। ছোট সময় আম্মু মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করতো, আর সাথে যে গরুর মাংসটা দিত, সেই স্বাদ এখনও যেন মুখে লেগে আছে। আম্মুর হাতের প্রতিটা রান্নাই না এত ভালো লাগতো, আর খুব সুস্বাদু রান্না ছিল ওনার হাতের। আজ তো মাংস রান্নায় মহিষের মাংস রান্না করছি। তো গরুর মাংস আর মহিষের মাংসের মধ্যে আমার তেমন একটা পার্থক্য লাগেনি, স্বাদ কিন্তু একই রকম লেগেছে। আর এদিকে একটু মুগ ডাউলটা ভেজে নিচ্ছি হালকা টালা টালা করে। মুগ ডাউল দিয়ে টমেটো দিয়ে একটু মুগ ডাউলের ভুনা ভুনা করবো আর কি। আর এদিক থেকে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। মেহমানের জন্য সব দেশি রান্না বান্না হচ্ছে। আমার কথা হলো যে যেই আসবে না কেন তার পছন্দের খাবারটা যেন তার সামনে দিতে পারি। যারা দেশি খাবার পছন্দ করে তাদের জন্য একটু দেশি রান্নাবান্না, যারা একটু রিচ টাইপের খাবার পছন্দ করে তাদের সামনে একটু রিচ টাইপের খাবার দিলাম। চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা ইউজ করেছি, আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছে কিন্তু কখনোই বেশি পরিমাণে পানি দিবেন না, তাহলে চিংড়ি মাছের যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে একটু মুগ ডাউলটাও বসিয়ে দিয়েছি। মুগ ডাউলেও আমি আদা রসুন বাটা, সামান্য পরিমাণ একটু হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে মুগ ডাউলটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর গরম মশলা দিয়েছি। মাংস যেভাবে রান্না করে মুগ ডাউলটা আমি সেম পদ্ধতিতেই রান্না করেছি, শুধু মশলাগুলো একটু কম দিয়েছি। ইলিশ মাছটা আমি সামান্য পরিমাণ একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। তো এখানে ইলিশ মাছটা এখন ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে আজকে দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট বললেই চলে। তো টেবিলে আমি আবার খাবারগুলো সার্ভ করে একটু ঢেকে দিয়েছি। আর সবগুলো খাবার সার্ভ করে তারপর মেহমানদেরকে ডেকে নিব। আজকে সব দেশি রান্নাবান্না করলাম, আর এইসব খাবারই কিন্তু রুচি আসে। পোলাওটা শুধু আমার পছন্দের কারণে করেছি, সবাই বলছিল যে ভাত করার জন্য। তা আমার আবার পোলাও বেশি পছন্দ, আর মটরশুঁটি দিয়ে তো পোলাও আলাদা একটা ভালোই লাগে। তো এইদিকে আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মেহমানকে বিকেলে হালকা নাস্তা দিয়ে দিচ্ছি। হালকা নাস্তায় একটু ফল দিব আর পিঠা দিব, আর চায়ের পানিটাও বসিয়ে দিয়েছি। কিছু নকশি পিঠা ঘরে তৈরি করা ছিল, তো বাইরে থেকে, নরসিংদীর বাইরে থেকে বিশেষ করে যদি কোনো মেহমান আসে আর নরসিংদীর নকশি পিঠা দিই, এটা কিন্তু খুবই পছন্দ করে সবাই। দেখতে যেমন ভালো লাগে, খেতেও মজা। তো এদিকে একটু চা বিস্কিট দিয়ে দিচ্ছি। ওনারা বারবার না করছিল যেন আর কোনো নাস্তা না দিই, আমি একটু আবার মুড়ি চানাচুরও দিয়েছিলাম। তো
তো মেহমান ঘরে থাকলে না আমি মানে যতটুকু পারি সম্ভব আমি চেষ্টা করি একটু খাবার সব দিকে একটু খেয়াল রাখার জন্য। আমি আমার মন ভরে যদি না খাওয়াতে পারি আমার কাছে ভালো লাগে না। ছোট মেয়ের জন্মদিন গিয়েছে তো এক সপ্তাহ আগেই, তো ওর আব্বু এসে কেক কাটবে সেই অপেক্ষাই ছিল। ওর মা মামি ওকে আবার কেক এনে দিয়েছিল, তো ওর মা মামি নানা ভাইয়ের সাথে তো কেক কেটেছে, তো ওর আব্বু আবার ওকে একটু বাইরে নিয়ে এসেছে। তো আজকে ছাড়া ওর আব্বুরও সময় হবে না, একটু অফিসিয়াল কাজে আবার উনি ঢাকা চলে যাবে। তোর মামিদেরকেও বলেছিলাম যেন চলে আসে, তো ওর মামি একটু অসুস্থ থাকার কারণে আমাদের সাথে জয়েন করতে পারিনি। তো এই তো মেয়েকে নিয়ে একটু কেক কেটে তারপর আবার ওর পছন্দের রেস্টুরেন্টে খেতে নিয়ে চলে আসলাম। ও এই জায়গার খাবারটা না অনেক পছন্দ করেছে, তো আমরা ফ্যামিলি টাইম কাটিয়েছি। সন্ধ্যার পর অনেক সুন্দর একটু সময় কাটিয়েছি আমরা পরিবারের সবাই মিলে। আমার ছোট ভাই আর ছোট ভাবিটাকে অনেক মিস করছিলাম। এই আয়োজনে যদি ওরা থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।